হওয়া উচিত, যা মনে করি বার্তা হওয়া উচিত যে আমরা পশ্চিমবঙ্গীয় মুসলমানদের বিরুদ্ধে নই। কল্যাণবাবু তৃণমূলটাকে ছেড়ে গেলেন কেন? তৃণমূল কি ধোয়া তুলসী পাতা? তৃণমূল কি নেশা ভাঙ করে না? সাফ তো নিশ্চয়ই করা উচিত। যেখানে কাশ্মীর মাঙে আজাদির মতন কথা বলা হয় এবং অন্যান্য যে সমস্ত নোংরা কাজকর্ম করা হয় সেগুলো তো সাফ না করলে হবে না। সংখ্যালঘুরা জায়গা পাবে কিনা জানি না, কিন্তু আমি যতটুকু বুঝি বিজেপির নীতি হচ্ছে সংখ্যালঘুর জন্য কোনো তোয়াজ নয়, তুষ্টিকরণ নয়, তোষণ নয়, যেটা তৃণমূল কংগ্রেস করে থাকে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। ইতিমধ্যেই কিন্তু যাদবপুরের যে ঘটনা, সেই ঘটনায় রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে পড়েছে। তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি এসএফআই এবং সিপিএমকে নিশানা করেছেন। এই যে যাদবপুরের ঘটনা বারবার কেন সামনে আসছে, ছাত্রমৃত্যু কেন ঘটছে, এর শেষ কোথায়? ধন্যবাদ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি 20 বছর পড়িয়েছি, কিন্তু সেটা ঠিক খাস যাদবপুরে নয়। যাদবপুরের একটি সল্টলেকে একটি ক্যাম্পাস আছে, সেখানে পড়িয়েছিলাম। আর আমি পড়িয়েছিলাম ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে। এই সমস্ত যে জিনিসগুলো হয়, যে এই একটি মেয়ের মৃতদেহ পাওয়া গেছে, ঝিলের জলে ভাসছে, এগুলো আর্টস ফ্যাকাল্টির মধ্যেই সাধারণত হয়। এবং এর প্রধান কারণ হচ্ছে যে আর্টস ফ্যাকাল্টিতে যারা পড়ে তার মধ্যে একটি আধটি বিভাগ বাদ দিলে বেশিরভাগের সামনে কোনো ভবিষ্যৎ নেই। তারা কিছু করতে হবে, কিছু করার নেই বলেই পড়ছে, এবং স্বাভাবিকভাবে তারা নানা রকম অকর্ম বিকর্মে আকৃষ্ট হয় এবং এই সমস্ত করে, দেশবিরোধী কাজ করে, নকশালবাজি করে, নেশা ভাঙ এসব করে। এইসব যাদবপুরে খুব শোনা যায়। আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই, তার কারণ তো আমি বলেই দিলাম। কল্যাণবাবু সরাসরি এসএফআই এবং সিপিএম এবং নকশালদারকে নিশানা করছেন। কল্যাণবাবুর কি আমি ভিত্তি কি জানি না, তবে নকশাল বা সিপিএম এর মধ্যে একটা বড় ভূমিকা আছে, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কল্যাণবাবু তৃণমূলটাকে ছেড়ে গেলেন কেন? তৃণমূল কি ধোয়া তুলসী পাতা? তৃণমূল কি নেশা ভাঙ করে না? তৃণমূল কি বদমাইশি করে না? তৃণমূল কি ধর্ষণ করে না? এই তো কিছুদিন আগে ল কলেজের যে ঘটনাটা হলো, সেটা কারা করেছিল? তৃণমূল করেছিল। এখন কল্যাণবাবু তৃণমূলের এমপি, তৃণমূলের উকিল, তাকে স্বাভাবিকভাবে তৃণমূলকে বাদ দিয়ে বলতে হবে, কিন্তু তৃণমূলের জন্য সমান দায়ী। কাশ্মীর মাঙে আজাদি যাদবপুরে পোস্টার পড়ে। হ্যাঁ, পড়ে তো। তার কারণ আমি বললাম না যে এই আর্টস ফ্যাকাল্টিতে যাদবপুরে যারা পড়ে তাদের মধ্যে একটি দুটি বিভাগ বাদ দিলে বাকিদের সামনে কোনো ভবিষ্যৎ নেই। তারা কিছু পড়তে হবে, কিছু করতে হবে, সেই জন্য যাদবপুরে আর্টস ফ্যাকাল্টিতে নাম লিখিয়েছে এবং ওখানে গিয়ে লেখাপড়াও কিছু করে না, অন্য কিছু করে না। তাদের ওপরে তাদের বিশ্ববিদ্যালয়েরও কোনো ইয়ে নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। তারা যা খুশি তাই করে। তার মধ্যে কাশ্মীর মাঙ্গে আজাদি, কলকাতা মাঙ্গে আজাদি, ভারত বাংলাদেশে এক হতে হবে, যা খুশি বলতে পারি। হ্যাঁ, এরকম মানে এর কোনো রাগঢাক নেই। এগুলো হচ্ছে সাধারণভাবে মানুষের মনোযোগ আকর্ষণ করবার জন্য একটা উৎপটাং কথা বলা। কালকে শুভেন্দু অধিকারী বলেছেন যে যাদবপুরকে সাফ করা উচিত। আপনার কি? সাফ তো নিশ্চয়ই করা উচিত। যেখানে কাশ্মীর মাঙে আজাদির মতন কথা বলা হয় এবং অন্যান্য যে সমস্ত নোংরা কাজকর্ম করা হয় সেগুলো তো সাফ না করলে হবে না। বাস্তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে এটা আছে, যে প্রশাসনটা আছে, সেই প্রশাসন এই ব্যাপারে একদম হাত দেয় না। হচ্ছে হোক, এ বেচারাদের তো সামনে কোনো ভবিষ্যৎ নেই, এই করে যদি আনন্দ পায় তাহলে পাক, এই হচ্ছে ব্যাপার। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ঘিরে বিক্ষোভ দেখালেন আশা করবি না যে পুজোর বোনাস চাই। দিয়ে দিন না উনি বোনাস, তো অনেক টাকা আছে, প্রচুর টাকা আছে। সে টাকা তো ওই নারদার ছবিতে দেখা গেছে, ওর থেকে কিছু দিয়ে দিন না। কাজল কেস্টের যে গোষ্ঠীকন্দল প্রকাশ ছিল, তাহলে কি নির্বাচনের আগে অস্বস্তিতা বাড়বে তৃণমূলে? এটা আমি জানি না, কারণ তৃণমূলের ভেতরে কি হচ্ছে সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়, আমার জানার কোনো উৎসাহ নেই। তবে তৃণমূলে প্রত্যেক নেতার সঙ্গে প্রত্যেক নেতার যে লাঠালাঠি আছে,
এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এবং লাঠালাঠির কারণ হচ্ছে বখরা, যে টাকাটা তৃণমূল তোলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অসাধু উপায় তোলাবাজি করে সাধারণত, সেই তোলাবাজির টাকাটা তো ভাগ করতে হবে। তৃণমূল তো আর কেউ আদর্শের জন্য করে না, তৃণমূল লোকে দুটো টাকার জন্য করে, একটু প্রতাপের জন্য, একটু নারী সঙ্গের জন্য, এসবের জন্য লোকে তৃণমূল করে। তো এই নিয়ে ঝগড়া বেঁধেছে। ঝগড়া যদি পারেন তো ভাইপো স্ট্রিট সে ঝগড়া ইয়ে করে দিন, মিটিয়ে দিন। বেঙ্গল ফাইল দেখেছি? হ্যাঁ দেখেছি। আপত্তিকর কিছু আছে বলে মনে হয়? আপত্তিকর আছে কিনা সেটা গৌণ প্রশ্ন। প্রথম কথা হচ্ছে মিথ্যা কিছু আছে কিনা, মিথ্যা কিছু আছে কিনা। এটা তো একটা ডকু ফিচার, মানে এটা হচ্ছে একটা ঐতিহাসিক একটা ঘটনার উপর বিধৃত একটা সিনেমা, এবং তার মধ্যে দিয়ে যে একটা কাহিনী যেমনি দেখানো হয়েছে, তো সেই সময়কার ইতিহাস দেখানো হয়েছে। এখন এই ইতিহাসটা কংগ্রেসিরা এবং বামপন্থীরা এতদিন ধরে চেপে রেখেছিল, কারণ এদের একটা ভুল মূল্যবোধ দেশের ওপর চাপিয়ে দিয়েছিল। সেটা চাপিয়েছিল প্রধানত মোহনদাস গান্ধী, জওহরলাল নেহেরু এবং সঙ্গে সঙ্গে বামপন্থীরা। তো এই পরিপ্রেক্ষিতে এই যে প্রথম একটা অত্যন্ত সাহসী পদক্ষেপ বিবেক অগ্নিহোত্রী নিয়েছেন, এটা অত্যন্ত স্বাগত। এবং সেই জন্য প্রথম প্রশ্ন হচ্ছে যে এর মধ্যে মিথ্যে কিছু আছে কিনা, অসত্য কিছু আছে কিনা। অসত্য থাকার পরে যদি তার মধ্যে যদি আপত্তিকর কিছু আছে কিনা, আপত্তিকর যদি সে সময় কাজ হয়ে থাকে তাহলে আপত্তিকর থাকবে, কারণ এটা তো ইতিহাস দেখাবার চেষ্টা করছি। সে সময় যদি কেউ আপত্তিকর কাজ করে থাকে, সে সময় যদি কেউ ধর্ষণ করে থাকে, খুন করে থাকে, ঘর বাড়িতে আগুন লাগিয়ে থাকে, তাহলে সেটা থাকবে। কিন্তু দেখেছিলাম যে যখন বেঙ্গল ফাইলের ট্রেলার লঞ্চ হয় তখন কিন্তু বাধা পেয়েছিল এই রাজ্যে। বাধা তো পাবেই, তার কারণ হচ্ছে বেঙ্গল ফাইলের ব্যাপার। বেঙ্গল ফাইলটার মধ্যে যেটা প্রধানত দেখানো হচ্ছে সেটা হচ্ছে পশ্চিম অবিভক্ত বাংলায় হিন্দু এবং মুসলমানের লড়াই। হিন্দু এবং মুসলমানের যে লড়াই হয়েছিল এটা তো কোনো অনৈতিহাসিক ব্যাপার নয়, এটা সম্পূর্ণভাবে ঐতিহাসিক ব্যাপার, 100% ঐতিহাসিক ব্যাপার। এবং এই ব্যাপারটা এতদিন ধরে, আমি একটুখানি আগে যেটা বললাম, মোহনদাস গান্ধী, জওহরলাল নেহেরু এবং তার চেলাচাউন্ডারা এবং বামপন্থীরা এরা এই জিনিসটা লুকিয়ে রেখেছিল। বিবেক অগ্নিহোত্রী এটাকে সাহসের সঙ্গে সামনে নিয়ে এসছেন, নিয়ে এসে যেটা দেখাচ্ছেন, স্বাভাবিকভাবে তাতে আপত্তি হবে। আপত্তির মূল কারণ হচ্ছে যে এর ফলে যেরকমভাবে তোষণ হচ্ছিল, মুসলমান তোষণ হচ্ছিল, আজকে এই সিনেমা দেখার ফলে তার বিরুদ্ধে হিন্দু জনমত তার বিরুদ্ধে চলে যেতে পারে। এইটাই হচ্ছে মূল আপত্তির কারণ। পার্থ চট্টোপাধ্যায় একাধিক মামলা থেকে মানে জামিন পাচ্ছেন, পুজোর পরে উনি জেল মুক্তি হতে পারে। হলে হবে। পার্থ চট্টোপাধ্যায় 3.5 বছর চুরি করেছে, জেল মুক্তি হতে পারে। তারপরে বিচার হবে, চার্জশিট তো পড়ে গেছে ওর নামে, এরপরে বিচার হবে, বিচারে শাস্তি হলে হবে। দাদা, নেপালের দিকে নজর রাখি। নেপালে যে এই মুহূর্তে যে পরিস্থিতি, আপনার কি মনে হয় কোনো বিদেশি শক্তি নাকি শুধুমাত্র মানুষের গণ উৎপত্তি বা ক্ষোভ? দেখো, এটা আমি বলতে পারছি না, কারণ নেপালের রাজনীতি সম্বন্ধে আমি খুব একটা অবহিত নই। কিন্তু বিদেশি শক্তি হতেও পারে, সেখানে বিদেশি শক্তি হতেও পারে। তবে একটা জিনিস ঠিক, যে এই চীনের হাতে তামাক খাওয়া যে সরকার নেপালে এতদিন বসেছিল, তারা অসম্ভব দুর্নীতিপরায়ণ ছিল। দুর্নীতিতে একেবারে পরিব্যাপ্ত ছিল নেপালের রাজনীতি। তো তার বিরুদ্ধে স্বাভাবিকভাবে কোনো না কোনো সময় যে বিক্ষোভে ফেটে পড়বে মানুষ, তার মধ্যে আশ্চর্যের কিছু নেই। আর বিদেশি শক্তি যদি কিছু থাকে, অন্তত চীন নেই, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে, এই এই যে চীন আশ্রিত সরকার, এটা বসাবার পেছনে কিন্তু আমাদের ভারতের সরকারের ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী এবং তার দূত সীতারাম ইয়েচুরির একটা ভূমিকা ছিল। একদম শেষ দাদা, আমরা দেখলাম যে শ্রমিক ভট্টাচার্য প্রথমে এসেই সংখ্যালঘুদের বার্তা দিলেন, এবং কালকের একটা ভিডিও ভাইরাল হয়েছে, উনি সংখ্যালঘুদের বার্তা দিচ্ছেন যে বিজেপি সংখ্যালঘুদের জন্য বিপজ্জনক নয় এবং কাছে টানার একটা বার্তা।
এই যে 26শে বিধানসভা নির্বাচন বিজেপির যে প্রার্থী তালিকা সেখানে সংখ্যালঘুরা জায়গা পাবে, আপনি কি মনে করেন? সংখ্যালঘুরা জায়গা পাবে কিনা জানি না, কিন্তু আমি যতটুকু বুঝি বিজেপির নীতি হচ্ছে সংখ্যালঘুর জন্য কোনো তোয়াজ নয়, তুষ্টিকরণ নয়, তোষণ নয়, যেটা তৃণমূল কংগ্রেস করে থাকে, সিপিএম করেছে, কংগ্রেস করেছে, সেটা নয়। যদি শ্রমিক ভট্টাচার্য একটা বার্তা দেন, তাহলে আমি বার্তাটা দেখিনি, কিন্তু বার্তা হওয়া উচিত, যা মনে করি বার্তা হওয়া উচিত যে আমরা পশ্চিমবঙ্গীয় মুসলমানদের বিরুদ্ধে নই, আমরা পশ্চিমবঙ্গীয় মুসলমানদের আর 5টা হিন্দু ধর্মাবলম্বী বা খ্রিস্টান ধর্মাবলম্বীদের সমানই মনে করি, তাদের আমরা কোনোভাবে তোষণ করব না, সবাইকে সমান চোখে দেখব, দেখে যা হবার হবে। এখন এতে যদি ওরা আকৃষ্ট হয় তাহলে ভালো, আর তা না হয়ে যদি তারা ঠিক করে যে না তৃণমূল আমাদের এত অতিরিক্ত সুবিধা দিচ্ছে, উল্টে পড়ে সুবিধা পাইয়ে দিচ্ছে নানা রকম, তাতেই আমরা আকৃষ্ট, তাহলে আরও ভালো। তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা বিজেপি কোনো এই ধরনের কোনো ভাতার ব্যবস্থা করা উচিত কি, ইশতেহারে থাকা উচিত? আমার মনে থাকা উচিত না, এগুলো হচ্ছে ভিক্ষা দেওয়া হচ্ছে, হ্যাঁ, এবং ভিক্ষা দিলে একটা জাতির মেরুদণ্ড নষ্ট হয়ে যায়, আমার মতে হওয়া উচিত না। কিন্তু আমরা শুভেন্দু অধিকারীর গলাতে অনেকবার শুনেছি যে আমরা লক্ষ্মীর ভাণ্ডারটাকে বাড়িয়ে 3000 করব। সেরকম হতে পারে, উনি হয়তো রাজনৈতিক থেকে দৃষ্টিকোণ থেকে এরকম করেছেন, কারণ লোককে এই ভিক্ষার টাকা পাওয়া ব্যাপারটাতে তো তৃণমূলই অভ্যস্ত করে দিয়েছে, আর তারপরে নির্বাচন জিততে হবে, সেই জন্য এরকম ধরনের কথা বলার প্রয়োজন হতে পারে, অন্তত শর্ট টার্মে একটা প্রয়োজন হতে পারে। আমি যেহেতু এখন কোনো দলের সেরকম পদে নেই, সেই জন্য আমার কোনো দায় নেই যে দল যা করছে তা সেগুলো সমস্ত সমর্থন করে কথা বলা। আমি মনে করি যে কোনো ভাতা দেওয়া মানে ভিক্ষা দেওয়া এবং জাতির মেরুদণ্ড নষ্ট করে দেওয়া। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে রাজ্যের সমস্ত তার হাত কন্ট্রোলের মধ্যে রয়েছে, কিন্তু যাদবপুরকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল করতে পারছেন? তাও কি কোথাও কি নো ভোট টু বিজেপি? নকশালরা যখন আরম্ভ করেছিল তখন আমার মনে আছে তারা বলতো পার্লামেন্ট শুয়োরের খোঁয়াড়। ওদের নেতা লেনিন, যিনি সিফিলিস বা যৌন রোগে মারা গিয়েছিলেন, সেই লেনিনের উক্তি নাকি এটা যে পার্লামেন্ট হচ্ছে শুয়োরের খোঁয়াড়। তা এখন তারা ভোটের কথা বলছে কেন? আর নকশালরা হচ্ছে মাও সেতুংয়ের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন বলে বলতো। এখন মাও সেতুংকে চীনই পরিত্যাগ করেছে আর কি, তাদের মানে নোট রেনমিনবির মধ্যে তার ছবি থাকা ছাড়া আর কিছু থাকে না। দেং ক্ষমতায় আসার পরে বা দেং প্রাধান্য পাওয়ার পরে মাওয়ের নীতি রীতি সমস্তই পরিত্যাগ করেছেন। তার মানে নকশালরা এখন একটা নীতিহীন পার্টি হয়ে গেছে। তৃণমূলও একটা নীতিহীন পার্টি, কারণ তৃণমূলের তো এমনি কোনো আদর্শ বা সেরকম কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যদি পুকুরের ওইদিকে জল 3 ফুট উঁচু আছে বলে, তাহলে 3 ফুট উঁচু, এইটাই হচ্ছে তৃণমূলের একমাত্র নীতি। তো এখানে এই একটা নীতিহীন পার্টি যাদের অন্যতম যাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে পরবর্তী নির্বাচনে জেতা, এবং যেখানে সেই পরবর্তী নির্বাচনে প্রধান বিরোধী দল বিজেপি, সেখানে স্বাভাবিকভাবে তারা চাইবে যে আর একটা নীতিহীন পার্টি তাদের সরাসরি সমর্থন না করে বিজেপির বিরুদ্ধে করুক, এই হচ্ছে ব্যাপার। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। যাদবপুর ইতিমধ্যেই কিন্তু যে অনামিকা মণ্ডলের বাবা মা, তারা যাদবপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। সত্য কবে সামনে আসবে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।